হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এখন আমি আছি চুলকাঠি বাজার রেল স্টেশনে এবং এখন আমি যাব হচ্ছে এখানে একটি ইকো পার্ক রয়েছে, যেটি হচ্ছে খুলনা মোংলা যে মহাসড়ক, সেই মহাসড়কের পাশে অবস্থিত। এটি হচ্ছে চন্দ্রমহল ইকো পার্ক। তো সেই পার্কটিতে যাব এবং সেই পার্কটির ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং সেই পার্কটির অবস্থান কোথায় সেটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব এবং পার্কের ভেতরে যাবতীয় কিছু, ওখানে চিড়িয়াখানা রয়েছে, একটি মহল রয়েছে, সব কিছু এবং দৃষ্টিনন্দন নানা ধরনের ভাস্কর্য সহ একটি লেক রয়েছে, সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে ঘুরিয়ে দেখাবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন আছি খুলনা মোংলা যে মহাসড়ক, সেখানে চুলকাঠি রেল স্টেশনের সামনে। তো এখানে একটি বোর্ড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে খুলনা দেখাচ্ছে 27 কিলোমিটার, আর বাগেরহাট 26 এবং গোপালগঞ্জ 47 কিলোমিটার। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যে রেল স্টেশন, চুলকাঠি রেল স্টেশন, সেই রেল স্টেশনের যে রাস্তা সেটি। আর আমাকে এখন যেতে হবে হচ্ছে এদিকে এখনো 2 কিলোমিটারের মতো যেতে হবে, তারপরে হচ্ছে আবার বাম দিকে কিছুটা পথ যেতে হবে। তো তাহলে চন্দ্রমহলে দেখা পেয়ে যাব। তো চলুন, এখান থেকে হয়তো ইজি বাইক বা ভ্যানে করে যাব। তো দেখা যাক। আমি এখন এসে গেছি এই যে চন্দ্রমহলের যে রাস্তা, এই রাস্তার সামনে। এখনো খুলনা মোংলা রাস্তাতেই আছি। তো এখানে এই জায়গাটির নাম দেখতে পাচ্ছি সোনাতুনিয়া, আর এখানে আশেপাশে অনেকগুলো বোর্ডে যে চন্দ্রমহল ইকো পার্কের যে রাস্তা, সেই রাস্তার ইন্ডিকেশনটা দেওয়া রয়েছে। আর এটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই চন্দ্রমহল ইকো পার্কের যে রাস্তা, এই রাস্তাটি। আর এই রাস্তার এখানে একটি বিলবোর্ড দেওয়া রয়েছে বড় করে, মানে বড় করে একটি বোর্ড দেওয়া রয়েছে। ও এই গ্রামের নাম হচ্ছে রণজিৎপুর, বাগেরহাট। আর এখান থেকেই, এই রাস্তা থেকেই আমাকে চন্দ্রমহলের দিকে যেতে হবে। আর যেমনটি বলছিলাম যে এখানে আশেপাশে অনেকগুলো বোর্ড দেওয়া রয়েছে যে চন্দ্রমহলের রাস্তাটির ইন্ডিকেশন করে। আপনারা চাইলে আমি যেভাবে এসেছি, অর্থাৎ ট্রেনে করে যে চুলকাঠি স্টেশন, রেল স্টেশন, সেখানে নেমে সেখান থেকে এখানে এসেছি, আপনারা চাইলে এভাবে আসতে পারেন। অথবা এই যে রাস্তাটি দেখছেন, এটি হচ্ছে খুলনা মোংলা রোড। তো আপনারা যে কোনো স্থান থেকে মোংলাগামী যে বাস রয়েছে, সেই বাসে করেও এই একদম এই জায়গাটিতে এসে নামতে পারেন। রণজিৎপুর গ্রামের এরকম এই যে ইট বিছানো যে রাস্তা, তো এই রাস্তার উপর দিয়েই আপনাদেরকে সেই চন্দ্রমহলের সামনে যেতে হবে। ওখানে ভ্যান রয়েছে, ভ্যানে করেও আপনারা চাইলে যেতে পারেন, কিন্তু আমি হেঁটেই যাচ্ছি। এখানে মোটরসাইকেল এবং সাইকেলের যে পার্কিং, সেই পার্কিংটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা মোটরসাইকেল এবং সাইকেল পার্কিং করে তারপরে সেই পার্কে যেতে পারেন। যে ফটক রয়েছে যেখান থেকে চন্দ্রমহলে প্রবেশ করতে হয়, তার পাশে এরকম অনেকটা রাজপ্রাসাদের মতো একটি গেট রয়েছে। যদিও এই গেটটি বন্ধ রয়েছে, এই গেট থেকে প্রবেশ করা যায় না, সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারে না। এই চন্দ্রমহলের যিনি মালিক, তার একটি নিজের লেখা একটি কবিতা এখানে দেখতে পাচ্ছি। এই যে গেটটি দিয়ে প্রবেশ করা যায় না, অনেক দৃষ্টিনন্দন একটি গেট, সেই গেটের পাশেই, সেটা আপনাদেরকে একটু দেখাই। আর এটি হচ্ছে জনসাধারণের বা দর্শনার্থীদের যে প্রবেশ করার যে গেট, সেটি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে প্রবেশ মূল্য 60 টাকা করে। আর এই যে টিকিট কাউন্টারটি দেখছেন, এখান থেকে টিকিট
নিতে হবে। আর এখানে আশেপাশে কিছু ছোট ছোট দোকান রয়েছে। আর এটি হচ্ছে সেই গেট আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম এতক্ষণ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চন্দ্রমহল যে ইকো পার্ক, এই ইকো পার্কের যে টিকিট, প্রবেশের যে টিকিট সেটি। তো এখানে লেখা রয়েছে প্রবেশ মূল্য হচ্ছে 60 টাকা। কিন্তু আমি যতগুলো ভ্রমণ ওয়েবসাইট দেখেছি তো সেখানে ছিল প্রবেশ মূল্য 50 টাকা, হয়তো 10 টাকা বেড়েছে প্রবেশ মূল্য। তো সেই যে ইয়েগুলো যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে আসলে একটা আপডেট করা উচিত যে 10 টাকা ভাড়া মানে টিকিট মূল্য বেড়েছে সেটি। তো আমি এখন প্রবেশ করছি এই যে চন্দ্রমহল। তো এই চন্দ্রমহলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছোট গুহার মতন জায়গা, সেখান থেকে এই চন্দ্রমহলে প্রবেশ করতে হয়। গেট থেকে প্রবেশ করার পরে এখানে একটি ঘোষণা রয়েছে, তো এটি আপনারা একটু পড়ে নিতে পারেন। আর তার পাশেই রয়েছে এটি একটি ধূমপান মুক্ত এলাকা এবং ইফটিজিং থেকে বিরত থাকতে হবে। আর তার পাশেই রয়েছে এই চন্দ্রমহলের একটি ম্যাপ, অর্থাৎ এখানে কোথায় কি রয়েছে সেটি রয়েছে। দেখতে পাচ্ছেন, আপনারা পজ করে এই জায়গাটি একটু দেখতে পারেন যে এই যে চন্দ্রমহল, এই চন্দ্রমহলের কোথায় কি রয়েছে। আমরা এখন এই চন্দ্রমহলের যে ইকো পার্কটির পুরো এলাকাটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো গেট থেকে প্রবেশের পর থেকেই শুরু করা যাক। তো এখানে গেট থেকে প্রবেশের পরে ডান পাশে একটি সুন্দর যে ফুলের বাগান, বিভিন্ন ফুল, গোলাপ ফুল সহ যে বিভিন্ন ফুল রয়েছে, গাঁদা ফুল, এই ফুলের একটি ছোট বাগান রয়েছে, অর্থাৎ এটি মানে বাউন্ডারি দিয়ে ঘেরা। এবং সেই যে ফুলের বাগান, এই বাগানের একদম মাথার দিকে রয়েছে দুটি ভাস্কর্য, একটি হচ্ছে মহাত্মা গান্ধী এবং একটি হচ্ছে মাদার টেরেসা। এবং এই যে ফুল বাগান, এই ফুল বাগানের পাশ দিয়েই এদিকে রয়েছে একটি অ্যাকোরিয়াম জোন। তো সেই অ্যাকোরিয়াম জোনের দিকে আমি এখন যাচ্ছি। কিন্তু এই অ্যাকোরিয়াম জোনে দেখতে পাচ্ছি যে এখানে আসলে কোনো মাছ নেই, ছোট ছোট দু একটি মাছ রয়েছে কিন্তু। আর এই পাশের যে দুটি অ্যাকোরিয়াম রয়েছে, এই অ্যাকোরিয়াম দুটির মধ্যে পানিও নেই। এবং এইটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এটির কাজ এখনো চলমান রয়েছে। এখানে হয়তো একটি পুকুর ঘাট করা হবে এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হয়তো পুকুর করা হবে, এখানে কাজ চলমান রয়েছে। ওই পাশ থেকেও ঘাট করা হবে হয়তো, এবং এইখানে পানি দিয়ে এখানে দৃষ্টিনন্দন একটি পুকুরের মতো বানানো হবে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটি হয়তো ঘাট হবে পুকুরের। এবার চলুন গেট থেকে প্রবেশের পরে যে বাম দিকে যে জায়গাটি রয়েছে সেদিকে একটু যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছি যে একটি সুন্দর ছোট রাস্তা রয়েছে, আর তার পাশ দিয়ে এখানে রয়েছে একটি মুক্তিযুদ্ধের সময় যে ব্যক্তিত্ব ছিলেন তাদের একটি ভাস্কর্য। ইনি হলেন মাস্টার দা সূর্য সেন, তার একটি প্রতিকৃতি। আর মাঝখানে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন মুক্তিযুদ্ধের যিনি প্রধান সেনাপতি ছিলেন, প্রধান সেনাপতি, তিনি হচ্ছেন এম.এ.জি. ওসমানী। এবং তার পাশে এটি একটু পেছনে পড়ে গিয়েছে, এটা হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি প্রতিকৃতি। আর এই জায়গাটির দুই পাশে সিঁড়ি দিয়ে একটি সুন্দর একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, একটি সুন্দর একটি জায়গা এবং চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই জায়গাটিতে। আর আশেপাশে গোলাপ সহ বিভিন্ন যে ফুলের গাছ, সেই গাছগুলো তো রয়েছেই। আর তার পাশেই রয়েছে মুক্তিযুদ্ধের সময় যে আমাদের মহান আত্মত্যাগ, তার একটি প্রতিকৃতি। এখানে দেখতে পাচ্ছেন গুলিবিদ্ধ এবং জখম হয়ে যাওয়া একজন মুক্তিযোদ্ধা, তার মস্তক ছিন্ন হয়ে গিয়েছে এবং তার পাশেই বসে রয়েছেন আরেকজন মুক্তিযুদ্ধের অগ্রনায়ক, তার হাত ভেঙে গিয়েছে, এরকম একটি প্রতিকৃতি এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
তো চলুন আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাই। এখানে রয়েছে একটি আমাদের যে মহান ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের প্রতিকৃতি যে শহীদ মিনার, সেই শহীদ মিনারের আদলে একটি সুন্দর প্রতিচিত্র বা শহীদ মিনার এখানে রয়েছে। চলুন আরো সামনে এগিয়ে যাই। এখানে একটি সিঁড়ি দেখতে পাচ্ছি, তো চলুন এই সিঁড়ি দিয়ে আমরা একটু উপরে উঠি। বাইরে থেকে আমরা যে গেটটি দেখেছিলাম, যে গেটটি বন্ধ, যেখান থেকে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারে না, তো এটি হলো সেই গেটটি ভেতর থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গেট, এই গেটের দুই পাশে দুটি বাঘ রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রবেশ, এই গেট থেকে প্রবেশ করার পরেই এখানে দুটি বাঘ রয়েছে এবং একটি পানির ফোয়ারা রয়েছে, যদিও ফোয়ারাটি এখন বন্ধ আছে। আর এটির সামনেই সেই যে চন্দ্রমহলের যে মহলটি, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটি অনেকটা রাজা বাদশাদের যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদে প্রধান ফটক থেকে প্রবেশের পরে যে এখানে এরকম বিভিন্ন ভাস্কর্য থেকে বাঘ বা বিভিন্ন যে জিনিসের সেই রকম একটি প্রতিচিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে প্রধান ফটক, এখান থেকে প্রবেশের পরেই সামনে এখানে রয়েছে যে মূল চন্দ্রমহলটি, সেটি অর্থাৎ এখানে রাজপ্রাসাদের আদলে এটি করা হয়েছে। এবং এই প্রধান যে ফটক, এই ফটকের পাশ দিয়ে এখানে একটি একতলা ভবন রয়েছে এবং এখানে একটি সিঁড়ি রয়েছে। তো চলুন এই সিঁড়ি দিয়ে আমরা একটু এটার উপরে উঠে দেখি, হয়তো পার্কের এলাকাটি এখান থেকে খুব ভালো দেখা যাবে। আমি এখন রয়েছি সেই যে একতলা ভবনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই ভবনের ছাদে। তো এখান থেকে আমরা একটু চারপাশের যে দৃশ্য এই পার্কের, সেটি দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে এই গেট থেকে প্রবেশ করেছি এবং তারপরে এখান থেকে আমরা যে জায়গাগুলো দেখছিলাম এবং আরো বাইরে সামনে গিয়ে দেখব, তো সেই জায়গাগুলো এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর শিশু পার্কও রয়েছে এবং হাঁটার জন্য ওয়াকওয়ে রয়েছে, দূরে লেক রয়েছে। এই ছাদ থেকে এখানে একটি ওয়াটার স্লাইডের মতো জায়গা রয়েছে। তো যদিও এই যে ওয়াটার স্লাইডটি, এই ওয়াটার স্লাইডের এখন কোনো ফাংশন নেই, দেখতে পাচ্ছেন। এখানে হয়তো পানি ছিল আগে এবং এই যে এই ছাদ থেকে এই নিচের দিকে এই যে স্লাইডটি, এই স্লাইডটি নেমে গিয়েছে। এবং এই পুকুরটির একটি অংশ এই দিকেও রয়েছে, অর্থাৎ সুন্দর একটি পুকুর ছিল এবং স্লাইড ছিল এখানে। তো চলুন আমরা আবার এই ওয়াকওয়ে ধরে ধীরে ধীরে এক্সপ্লোর করতে শুরু করি। তো এখানে ডান পাশে আমি দেখছি এখানে একটি বাগানের মতো রয়েছে। এখানে ছোট ছোট যে গাঁদা ফুল, সেই গাঁদা ফুলের গাছ রয়েছে এবং তার পাশে এখানে রয়েছে যে চন্দ্রমুখী ফুল, সূর্যমুখী ফুল, সেই সূর্যমুখী ফুলের গাছগুলো। এখন যদিও সূর্যমুখীর ফুলের সময় পুরোপুরি শুরু হয়নি, আর কয়েকদিন পরেই শুরু হবে, তারপরও গাছে কয়েকটি গাছে ফুল রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর তার মাঝখান দিয়ে, অর্থাৎ এই যে গাঁদা ফুল, এই গাঁদা ফুলের পাশ দিয়ে এখানে অনেকগুলো বোর্ড রয়েছে। এই বোর্ডে এখানে আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা কে ফজলুল হক, বেগম রোকেয়া এবং কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে নানা যে ব্যক্তিবর্গ রয়েছেন তাদের পরিচিতিমূলক একটি বিষয় দেওয়া রয়েছে। তো পুরোটা আপনাদেরকে আর দেখালাম না, আপনারা যখন আসবেন তখন এগুলো একটু পড়ে দেখতে পারেন। জন্ম, মৃত্যু, তাদের কাজ, এগুলো দেওয়া রয়েছে।
এই যে যেখানটায় আপনারা এখন সূর্যমুখী ফুল গাছ দেখছেন তার পেছনে একটি সেগমেন্ট ছিল, এখানে রেল স্টেশন, তারপরে ষাট গম্বুজ মসজিদ সহ বিভিন্ন খুলনার যে ঐতিহ্যবাহী কিছু জায়গা, সেই জায়গার একটি প্রতিকৃতিগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছিল। কিন্তু জানি না কোন কারণে তার পাশ দিয়েই আসলে এই সূর্যমুখী গাছগুলো দিয়ে সেগুলো ঢেকে দেওয়া হয়েছে। এখন আর বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। তো এগুলো একটু সুন্দরভাবে করা যেত যেন ভিতরের বিষয়গুলো দেখা যায় বাইরে থেকে। আর বাম পাশে এখানে রয়েছে একটি পানি দেওয়া একটি জায়গা, আর সেখানে কংক্রিটের দুটি কুমির রয়েছে, একটি হাঁস এবং ডলফিনের একটি প্রতিকৃতি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি কচ্ছপ দেখতে পাচ্ছি, এই কচ্ছপটি কিন্তু জীবন্ত। তো এই যে একটি কংক্রিটের কুমির, সেই কুমিরের উপরে বসে আছে। হয়তো আরো দু একটি থাকতে পারে, সেগুলো দেখা যাচ্ছে না, এই একটি কচ্ছপ দেখা যাচ্ছে। এখানে একটি সুন্দর জিনিস দেখতে পেলাম, এটি হচ্ছে এই যে জায়গাটি, এই চন্দ্রমহল, তো এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশের যে রাজধানী রয়েছে সেই রাজধানীর দূরত্ব কত, তো সেটি এখানে দেয়া রয়েছে। এটি একটি অনেক চমকপ্রদ এবং অনেক সুন্দর একটি বিষয় আমি দেখলাম। এখানে আপনারা যদি দেখেন যে ক্যানবেরা, যেটি অস্ট্রেলিয়ার রাজধানী, সেটি হচ্ছে এখান থেকে ৮,৯৭৪ কিলোমিটার। তারপরে কুয়ালালামপুর, কাঠমান্ডু, কাবুল, আসলে কাঠমান্ডু হবে, তারপরে হচ্ছে ব্যাংকক, রোম, ফ্রাঙ্কফুর্ট, টরন্টো, ঢাকা, জোহান্সবার্গ, লাপাজ, যেগুলো আপনি একটু দেখে নিতে পারেন যে এখান থেকে কত দূরে দূরে অবস্থিত। তো সেই বিষয়টি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে রাস্তাটি দুই দিকে চলে গিয়েছে। তো চলুন আমরা আগে ডান দিকে যে রাস্তাটি চলে গিয়েছে এই রাস্তাটি এক্সপ্লোর করে তারপরে আমরা বাম দিকে যাব। তো এই পার্কের নামাজের স্থান এবং যে টয়লেট সেটিও এদিকেই রয়েছে, এখানে ইন্ডিকেশন দেওয়া রয়েছে। আর এখানে মাটির তৈরি কিছু যে বিষয়গুলো, তো সেগুলো এখানে দেখতে পাচ্ছি। তো এখানে গ্রামীণ মানুষেরা কেউ হুক্কা হাতে, কেউ চা হাতে এখানে বসে গল্প করছে, এমন একটি প্রতিকৃতি এখানে তুলে ধরা হয়েছে। এবং তার পাশে আমি দেখতে পাচ্ছি এখানে একটি গ্রামীণ যে পাঠশালা, সেই পাঠশালার একটি দৃশ্য এখানে উপস্থাপন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট বাচ্চারা এখানে পাঠশালায় পড়াশোনা করছে এবং একজন এখানে কান ধরে দাঁড়িয়ে আছে। আর এখানে হচ্ছে মাস্টার মশাই, তিনি পিছনে ব্ল্যাকবোর্ড রয়েছে, তিনি পড়াচ্ছেন। হয়তো এখানে বোঝানো হয়েছে যে এই মাস্টার মশাই এখানে যে দাঁড়িয়ে রয়েছে তাকে পড়া জিজ্ঞেস করছে এবং পড়া সে বলছে। আর এই ছেলেটি হচ্ছে পড়া পারেনি, তাই হচ্ছে কান ধরে দাঁড়িয়ে আছে, এমন একটি কিছু হয়তো বোঝানো হচ্ছে এখানে। আর তার পাশে এখানে গ্রামীণ একটি ঢেকির যে প্রতিচ্ছবি সেটি বোঝানো হয়েছে। আসলে ঢেকিটি বোঝা যাচ্ছে কতটুকু জানি না। একজন ঢেকিতে পাট দিচ্ছে এবং আরেকজন ওই যে নিচের চালের গুঁড়া সরিয়ে দিচ্ছে, এরকম বোঝানো হচ্ছে। তো এটা আসলে ভালোভাবে বোঝা যাচ্ছে না তারপরেও। এবং তার পাশে এখানে একজন জাল ঠিক করছে, অর্থাৎ এটা হচ্ছে একটি হয়তো জেলে পরিবার তার, এবং মা এবং ছেলে এখানে রান্না করছে আর ছেলে এখানে পাশে বসে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মজার ব্যাপার হলো এইখানে যে যিনি জেলে তার চেহারার আদলটি অনেকটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, যদিও হয়তো এটি ইন্টেনশনালি করা হয়নি, তারপরও এনাকে দেখতে রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই লাগছে দূর থেকে দেখলে এবং কাছ থেকে দেখলে।
এতক্ষণ আমরা বাম পাশে দেখছিলাম, এখন আমরা একটু ডান পাশে দেখি। এখানে একটি সুন্দর গরুর গাড়ির যে চিত্র, সেই চিত্রটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি গরু রয়েছে এবং গরুর গাড়ির সঙ্গে গরু দুটি বাঁধা, এবং এখানে একটি লণ্ঠন রয়েছে। আপনারা জানেন গ্রামের দিকে রাতে আধারে যখন পথ চলতে সমস্যা হয় তখন এই হারিকেন বা লণ্ঠন ব্যবহার করা হয়। তো আসলে এই ডিটেলসটি আমার অনেক ভালো লাগলো এখানে। কিন্তু এখানে একটি বিষয় আসলে বলতেই হয় যে এখানে অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে, সুন্দর গ্রামীণ যে বিষয়গুলো সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে, কিন্তু এখানে যে এই যে বেড়াগুলো আপনারা দেখছেন, আপনারা দেখুন এই জিনিসটা কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না। তো এটি আসলে আমি অনুরোধ করব এই ভিডিওটি যদি পার্কের কর্তৃপক্ষের কাছে যায় তাহলে যেন তারা এই ব্যাপারে একটু সংশোধন করে নেয়। এবং ঠিক তেমনই এখানে এই যে মাটির যে ইয়েগুলো দেখালাম, গ্রামীণ বিভিন্ন প্রতিচ্ছবি, তো সেগুলো আসলে বেড়ার কারণে এবং বিভিন্ন কারণে বাইরে থেকে কিন্তু দেখা যায় না, মানে অনেক কাছে গিয়ে উকি মেরে দেখতে হয়। তো এই বিষয়টি আসলে একটু সংশোধন করতে হবে হয়তো, কারণ সুন্দর জিনিস রয়েছে কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে না। তো এটা কিন্তু আসলে কোনো ইয়ে হলো না। আবার এই যে এখানেও আমি ওই দিক থেকে দেখাচ্ছিলাম যে এই পাশে কিন্তু অনেক সুন্দর, এই দেখুন এখানে মধুসূদন দত্তের বাড়ি, একটি মন্দির এবং ৬০ গম্বুজ মসজিদ সব বিভিন্ন যে স্থাপনা সেগুলোর যে মিনিয়েচার সেগুলো রয়েছে, কিন্তু আশেপাশে গাছগাছালি বন জঙ্গলের কারণে দেখা যাচ্ছে না। তো এটি আসলে পার্কের যে কর্তৃপক্ষ তাদের একটু দেখার দরকার আছে। এখানে দেখতে পাচ্ছেন একটি আম গাছ, এবং এই আম গাছের পাশেই এখানে যে গ্রামে যেমন ধানের গোলাঘর থাকে ঠিক সেরকম দুটি গোলাঘর পরপর, ওখানে একটি গোলাঘর এবং এই পাশে আর একটি গোলাঘর, দুটি গোলাঘর রয়েছে। তার এই সেগমেন্ট, এই অংশে, পার্কের এই অংশটিতে যে গ্রামের যে অপরূপ যে বিষয়গুলো যেগুলো কিন্তু হারিয়ে যেতে বসেছে, তো সেগুলোই কিন্তু আসলে ফুটিয়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন মাটির বিভিন্ন যে স্থাপত্য সেগুলোর মাধ্যমে। আচ্ছা, এই জায়গা থেকে কিছুটা বোঝা যাচ্ছে, মানে তারপরও ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে যে এই যে বিভিন্ন ফুল গাছ টাছ ইত্যাদির কারণে তো কিছুটা হয়তো বোঝা যাচ্ছে, তা একটু দেখে আপনাদেরকে দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন গ্রামের একজন ছোট ব্যবসায়ী, যিনি কাঁধে করে পণ্য পরিবহন করে বিক্রি করেন, তার একটি প্রতিকৃতি রয়েছে। আর তার পাশেই রয়েছে একজন, উনি সম্ভবত একজন মুচি অথবা একজন কামার, মুচি হবেন সম্ভবত, তো তার একটি প্রতিকৃতি রয়েছে। এখানে একটি সুন্দর ডাইনোসরের প্রতিমূর্তি রয়েছে। এই যে ডাইনোসরটি আপনারা দেখছেন, এই ডাইনোসরের সাথে আমার ছোটবেলা না ঠিক 2013-14 সালের একটি ছবি রয়েছে সুন্দর। আমি যদি ছবিটি খুঁজে পাই তাহলে এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। আমি আবার ব্যাক করলাম এই ওয়াকওয়েতে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মহলটি সেটি, আর এখানে লেক রয়েছে এবং যে সুন্দর ওয়াকওয়ে, এবং ওয়াকওয়ের দুই পাশে সুন্দর ফুল গাছ এবং পাতাবাহার বিভিন্ন গাছ রয়েছে। তো এই রোডটা, এই রাস্তাটা এবং তার আশেপাশে যে লেক রয়েছে, তো সেগুলো চলুন আমরা একটু ঘুরে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লেক রয়েছে, এটিকে লেক বলা যাবে কিনা বা পুকুর হয়তো বলা যেতে পারে। তো চলুন আমরা সেটি একটু কাছ থেকে দেখি। আসলে লেকই বলি, কারণ পুকুর বললে কেমন যেন একটা লাগে, আকারে ছোট হলেও। এখানে দেখতে পাচ্ছেন এই যে লেকটি রয়েছে, এখানে শামুকের প্রতিকৃতি রয়েছে, তারপরে দূরে একটি কাঁকড়ার প্রতিকৃতি দেখতে পাচ্ছি, এবং এখানে
একটি ময়ূরপঙ্খী নাওয়ের যে ভাস্কর্য সেটি দেখতে পাচ্ছি, আর মুক্তার ভাস্কর্য দেখতে পাচ্ছি। চলুন আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। এখানে আরেকটি লেক রয়েছে এবং যে লেকের মাঝখানে ছোট ছোট ঘর রয়েছে, কিন্তু এখানে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা আমি দেখতে পাচ্ছি এখানে বন্ধ। এখানে হয়তো সংস্কার কাজ চলছে। আমি আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এই দিকে যাওয়া যেত এবং এইটার শেষের দিকে মানে এই যে ঘরগুলো দেখছেন এখানে সম্ভবত দোকান ছিল, কিন্তু এখন বন্ধ এবং ভেতরে কাজ চলছে দেখতে পাচ্ছি। আসলে এই পেছন দিকটায় এখানে কিছু দূর পর পর একটি লেক রয়েছে এবং সেই লেকের মাঝে মাঝে এরকম হাঁটার রাস্তা এবং দুই পাশে সুন্দর দৃষ্টিনন্দন যে গাছগাছালি সেগুলো রয়েছে। তো এখান থেকে হাঁটাহাঁটি করতে আসলে অনেক ভালো লাগে। এখানে একটি ক্যান্টিন রয়েছে ছোট, এখানে প্লেট দেখতে পাচ্ছি, এখানে হয়তো খাবার বিক্রি করে, কিন্তু এখানে গান বাজছে যার কারণে আমি কাছে যেতে পারছি না, কাছে গিয়ে ভিডিও করতে পারছি না, কারণ গান আপনারা জানেন যে ইউটিউবের রেস্ট্রিকশন রয়েছে। আর এখানে যে রাস্তাটি রয়েছে সাইড দিয়ে, এখানে দুই দিকে সারি সারি নারকেলের গাছ রয়েছে, অর্থাৎ ডাব গাছ রয়েছে এবং তার মাঝখান দিয়ে হাঁটার রাস্তা, অনেক সুন্দর একটি হাঁটার রাস্তা। আর একটু যদি দেখাই, এখানে এরকম ছোট ছোট ঘর রয়েছে, এখানে চাইলে আপনারা বসে একটু রেস্ট নিতে পারেন এবং এই যে এখানে একটি খালের মতো রয়েছে, অর্থাৎ এটি হয়তো একটি খনন করা খাল। তো এই খালে আপনারা এখানে এই যে যে ছোট ছোট ঘর রয়েছে এই ঘরে বসে একটু বিশ্রাম নিতে পারেন। এই যে কিছু দূর পর পরই এরকম ছোট ছোট ঘর রয়েছে, এই ঘরে অনেক দর্শনার্থী বসে গল্প করছে এবং বিশ্রাম নিচ্ছে দেখতে পাচ্ছি। আর যেমনটি বলছিলাম যে দুই পাশে সারি সারি নারকেল গাছ এবং তার মাঝখান দিয়ে হাঁটার রাস্তা তো রয়েছেই। আর এই সাইডে একটি সুন্দর যে বসার জায়গা, সেই বসার জায়গা দেখতে পাচ্ছি। যদি একটু কাছ থেকে দেখাই, এখানে আপনারা চাইলে বসে একটু গল্প গুজব করতে পারেন। এতক্ষণ আমরা নারকেল বাগানের মধ্য দিয়ে হাঁটছিলাম, আর এই যে যে বসার জায়গাটি দেখালাম তার পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে। এটি অনেকটা না, মানে এটি একটি আম বাগানের মতন। এই রাস্তাটির দুই পাশে হচ্ছে আম গাছ, আপনারা দেখতে পাচ্ছেন আমের মুকুল কিন্তু গাছে এসে গিয়েছে, যদিও এখনো শীতকাল শেষ হয়নি। এবং এই যে আম বাগান, এই আম বাগানের এখানেও একটি বাঁশের সাঁকো দেওয়া জায়গা রয়েছে এবং ভিতরে একটি দ্বীপের মতো জায়গা, মানে চারপাশে পানি আর ভেতরে দ্বীপ, কিন্তু এটিও আসলে কোনো এক কারণে বন্ধ করে রাখা হয়েছে, জানি না কেন। হয়তো কোনো মেইনটেনেন্সের কাজ বা ভেতরে কারো বাসা থাকতে পারে, সেই কারণে হতে পারে, তো জানি না আসলে। আপনারা জাস্ট একটু দেখুন যে জায়গাটি কত সুন্দর, চারপাশে পানি, মাঝখানে একটি দ্বীপের মতো জায়গা এবং এখানে কিন্তু মানে সাজানো আছে। এই দেখুন একটি গোল একটি দৃশ্যনন্দন সুন্দর জায়গা দিয়ে একটি পথের মতো করা রয়েছে, তারপরে বসার জায়গা রয়েছে আর চারদিকে পানি রয়েছে দ্বীপের মতো অনেকটা, কিন্তু জায়গাটি বন্ধ করে রাখা হয়েছে। জানি না কেন আসলে বন্ধ করে রাখা হলো, তবে জায়গাটিতে যেতে পারলে আসলে আমার অনেক ভালো লাগতো এবং আপনাদেরকে দেখাতে পারতাম। আমি রয়েছি এই চন্দ্রমহল ইকো পার্কের একদম পেছনের সীমানার কাছে। এখানে দেখতে পাচ্ছি একটি সুন্দর যে বাংলো বাড়ি, সেই বাংলো বাড়ির মতন একটি
বাড়ি রয়েছে 2 তলা। প্রথম তলা দালান দিয়ে তৈরি এবং দ্বিতীয় তলা মানে প্রথম তলা হচ্ছে ইট দিয়ে তৈরি এবং দ্বিতীয় তলা কাঠ এবং টিন দিয়ে তৈরি। তো চলুন এটির যে 2 তলা সেই 2 তলায় আমরা একটু উঠি। তো আমি এখন উঠেছি এই যে বাংলো বাড়ির মতন যে বাড়িটি, সেই বাড়ির 2 তলায়, এবং এই 2 তলা দিয়ে আমি এখন হাঁটছি। আর এখান থেকে দেখুন এই যে চন্দ্রমহলের যে উপরের গম্বুজ, এই গম্বুজটি দেখা যাচ্ছে এবং গাছগাছালি দেখা যাচ্ছে। আর এই হলো সেই রাস্তাটি, যে রাস্তাটি দিয়ে আমি হেঁটে এসেছি, যে রাস্তাটির 2 পাশে নারকেল গাছ এবং ডাব গাছ, মানে ডাব গাছ রয়েছে আর কি, ডাব আর নারকেল তো একই গাছে হয়। আর এটি হচ্ছে সেই বাংলো বাড়িটির মতো যে বাড়িটি, সেটার 2 তলায় আমি এখন আছি। এখানে লেখা রয়েছে শিল্পীদের মেকআপ রুম। হয়তো এই জায়গাটি, মানে এই জায়গাটিতে যখন কোনো নাটক বা কোনো কিছু শুটিং করতে আসে, তখন হয়তো এই জায়গাটি ব্যবহার করা হয় শিল্পীদের বিশ্রাম এবং মেকআপের জন্য। এবং একদম বাম পাশে এখানে আরেকটি লেক রয়েছে। এটিকে আসলে লেকই বলা যায়, কারণ এটি অনেক বড় একটি লেক এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোট রাইডিং এর অ্যারেঞ্জমেন্ট রয়েছে, অর্থাৎ দর্শনার্থীরা এখানে আসলে বোট রাইডিং করতে পারে। আর এই যে লেকটি, এই লেকের চারপাশেই আসলে বিভিন্ন গাছগাছালি। লেকের অপর প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নারকেল গাছ রয়েছে। তো এখানে দেখলাম একটি ঘোড়া বাঁধা রয়েছে, তো ভাবলাম এটিও একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই। এই ঘোড়াটি পরিবেশটা, মানে জিনিসটা একটু বোঝেন, যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজপ্রাসাদ বা মহল, এবং মহলের বাইরে ঘোড়াশালে ঘোড়া, এটি হচ্ছে হয়তো সম্রাটের ঘোড়া, এরকম একটি ভাইব দিচ্ছে আমাকে। এই যে চন্দ্রমহলটি, এই যে অনেক প্রায় 5-6টা লেক, পুকুর, চিড়িয়াখানা, মহল এবং দৃষ্টিনন্দন ভাস্কর্য, ফুলের বাগান, রাস্তা, ওয়াকওয়ে ইত্যাদি সহ এই পুরো পার্কটির আয়তন হচ্ছে প্রায় 30 একরের মতো, অর্থাৎ 30 একর জায়গার মধ্যে এই পার্কটি করা হয়েছে। এখানে ছোট বাচ্চাদের শিশু পার্কের মতো করে একটি জায়গা করা হয়েছে। আর তার আশেপাশে এরকম এই যে সূর্যমুখী ফুলের বাগান এবং বিভিন্ন গাছগাছালি তো রয়েছেই। তো চলুন সেই জায়গাটি আমরা এখন একটু ঘুরে দেখব। তারপরে আমরা যাব হচ্ছে চন্দ্র যে মহল, এই মহলের মধ্যে। এই যে আমি পৌঁছে গেলাম সেই জায়গাটিতে, শিশু পার্কের মতো। আর এই 2 পাশে এই যে আপনারা যে সূর্যমুখী ফুল গাছগুলো দেখছেন, এখন কিন্তু সূর্যমুখীর সিজন না, আরও 1.5 মাস পরে হবে সূর্যমুখী ফুলের সিজন। তো তখন যখন এখানে এই ফুলগুলো ফুটবে, জায়গাটি অনেক সুন্দর লাগবে। আর এই হচ্ছে সেই শিশু পার্কের মতো এলাকা। এখানে একটি বোট রয়েছে, আমরা মেলায় এই ধরনের যে বোটগুলো রয়েছে সেগুলো দেখতে পাই সাধারণত। আর এখানে ট্রেন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং স্লাইড রয়েছে, তারপরে দোলনা রয়েছে জায়গাটিতে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে ট্রেনটি, এটি তো একটু আগে আপনাদেরকে দেখালাম। তো এবার এই মহলটি সম্পর্কে একটু জানা যাক। এই যে চন্দ্রমহল, এই চন্দ্রমহলের মালিকের নাম হচ্ছে সেলিম হুদা, জনাব সেলিম হুদা।
আর তার স্ত্রীর নাম হচ্ছে নাসিমা আরা চন্দ্রা। তো আর এই যে চন্দ্রমহল, এটি হচ্ছে যে নাসিমা আরা চন্দ্রার নাম অনুসারেই জনাব সেলিম হুদা অর্থাৎ ওনার স্বামী, তিনি হচ্ছেন এই পার্কটি নির্মাণ করেছেন এবং নাম দিয়েছেন চন্দ্রমহল। অর্থাৎ শাহজাহান, সম্রাট শাহজাহান যেমন মমতাজ মহল তৈরি করেছিলেন, তো জনাব সেলিম হুদা তিনি হচ্ছে চন্দ্রমহল তৈরি করেছেন। আর এইটি হচ্ছে, এই যে মহলটি, এটি হচ্ছে চন্দ্রমহল, যেটি দিল্লির আগ্রার তাজমহলের মতো করেই করা হয়েছে। তো এখন আমরা প্রবেশ করব এই চন্দ্রমহলের যে মহল, সেই মহলের মধ্যে। আর এখানে প্রবেশ করতে হয়, এখানে একটি আন্ডারপাস রয়েছে। এই আন্ডারপাস দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন আমি আন্ডারপাসের ভেতরে প্রবেশ করেছি এবং এখানে একটি সিঁড়ি রয়েছে। তো এই সিঁড়ি দিয়ে আমি এখন কিন্তু ধীরে ধীরে এই যে মহলের পাশে যে খালটি ছিল সেই খালের ভেতরে রয়েছে। এই খালের ভেতরেই এই জায়গাটি করা হয়েছে। এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে তারপরে আবার উঠে যেতে হয় চন্দ্রমহলের ভেতরে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গ্লাস করা রয়েছে। এইটার বাইরে হচ্ছে পানি, কিন্তু পানি ঘোলা থাকার কারণে এখানে দেখা যাচ্ছে না। আমি গতবার যখন এসেছিলাম তখন কিন্তু এই পানি আরেকটু পরিষ্কার ছিল এবং আমি রুই মাছ দেখেছিলাম এই জানালা দিয়ে। এখন আসলে পানি ছাড়া, মানে ঘোলা পানি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তো চলুন আমি এবার এই সিঁড়ি দিয়ে আবার উপরে উঠে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গেট রয়েছে, এই গেটটি খোলা রয়েছে এবং এখান থেকে হচ্ছে চন্দ্রমহলে প্রবেশ করতে হয়। তো আমি এখন আবার সেই সিঁড়ি দিয়ে এক প্রান্ত থেকে নেমে খালের অন্য প্রান্ত দিয়ে উঠলাম। তো এই যে বড় মিনারটি, এটি একটু দেখি এখান থেকে। তো চলুন এই মহলের ভেতরে একটু ঢুকি, এই মহলের ভেতরে কি আছে সেগুলো একটু দেখি ঘুরে। এখানে দেখতে পাচ্ছেন একটি সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হয়, কিন্তু উপরের যে দরজাটা, সেই দরজাটি লাগানো, উপরে যাওয়া যায় না। কিন্তু এখান থেকে আপনারা চাইলে দেখতে পারবেন উপরে কি কি আছে। দেখতে পাচ্ছেন এটি ডুপ্লেক্স টাইপের ভবনটি। উপরে এখানে বসার যে টেবিল সেটি রয়েছে এবং দুই পাশে দুইটি রুম রয়েছে এবং এখানে এই যে একটি ঝাড়বাতি রয়েছে এবং দৃষ্টিনন্দন যে বাইরে থেকে যে গম্বুজটি দেখা যায়, সেই গম্বুজটির ভেতর থেকেও ফাঁকা, এখান থেকে দেখা যায়। আর দেয়ালে সুন্দর সুন্দর ছবি দেয়া রয়েছে। অর্থাৎ এখানকার যে মালিক, যিনি সেলিম হুদা, তারা যখন এখানে আসে তখন হয়তো এখানে থাকে। এরকম বিছানায় বেডশিটও দেওয়া রয়েছে বিছানায় এবং সব কিছু দেওয়া রয়েছে। তো নিচতলায়, এখানে দুই তলায় তো যাওয়া গেল না, নিচতলায় এখানে দুটি রুম রয়েছে। এই রুমগুলো আমরা একটু ঘুরে দেখি। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু ক্রিকেট ব্যাট রয়েছে। তো এই ব্যাটগুলোতে কিছু স্বাক্ষর করা রয়েছে এবং কিছু আসলে মনে হচ্ছে অ্যান্টিক টাইপের ব্যাটের কোনো ইয়ে থাকতে পারে, কোনো ইতিহাস থাকতে পারে, বা এই সাইনগুলো হয়তো কোনো প্রখ্যাত ক্রিকেটারের হতে পারে। আর এখানে রয়েছে একটি তিমি মাছের মাথা। এখানে তিমি মাছের মাথা লেখা রয়েছে, কিন্তু এটি আসলে নীল তিমি নাকি কি তিমি সেগুলো এখানে বলা নেই, শুধু তিমি মাছের মাথাই লেখা রয়েছে। এখানে আল্লাহ তাআলার 99টি যে গুণবাচক নাম, সেগুলো বাংলা, ইংরেজি এবং আরবিতে লেখা রয়েছে। জায়গা কম থাকার কারণে আসলে দূর থেকে দেখাতে পারছি না, একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের।
এগুলো 70 টাকা, কিন্তু এখন আর চলে না, এগুলো আগের টাকা, বহুত আগের টাকা। আর এখানে কিছু এই শোকেসের ভিতরে কিছু অ্যান্টিক জিনিস রয়েছে, এগুলো আসলে কাছ থেকে ভিডিও করা বা দেখানো ঠিক না। আপনারা যখন এখানে আসবেন তখন এগুলো দেখে যাবেন। আমি জাস্ট দূর থেকে একটু আপনাদেরকে দেখাই। এখন আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে ইংল্যান্ড থেকে সংগ্রহ করা একটি কলের গান। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনারা দেখলেন যে আজকে আমরা মোহাম্মদনগর রেল স্টেশন থেকে ট্রেনে করে আসলাম চুলকাঠিতে, এবং চুলকাঠির যে রঞ্জিতপুর গ্রাম সেখানে যে চন্দ্রমহল অবস্থিত, সেই চন্দ্রমহলটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটি কথা কিন্তু অবশ্য আমি না বলে পারছি না, আমি যেখানে ঘুরতে যাই শুধু সেই জায়গাটি আপনাদেরকে দেখাই। আমি আসলে সেই কোনো ধরনের মন্তব্য বা এই ধরনের কিছু কখনো বলি না, কিন্তু এই জায়গাটি কিন্তু আমি ছোটবেলা থেকেই আসছি, ছোটবেলা থেকে এই পর্যন্ত প্রায় 2-3 বার এসেছি জায়গাটিতে। একটি কথা আসলে বলতেই হয় যে এই জায়গাটির যে মেইনটেনেন্স, সেই মেইনটেনেন্সটি কিন্তু আমি আগের বার যখন এসেছিলাম সেরকমও পাইনি। আগের বার হয়তো আমি 2016-17 সালের দিকে এসেছিলাম, তখন যে সুন্দর দৃষ্টিনন্দন মানে জায়গাটি অনেক সুন্দর দৃষ্টিনন্দন, এবং জায়গাটিতে যে যদি আপনারা প্রকৃতি ভালোবেসে থাকেন তাহলে আপনাদের অবশ্যই জায়গাটি ভালো লাগবে, কিন্তু মেইনটেনেন্সের যে ব্যাপারটি সেটি কিন্তু অনেক ঘাটতি রয়েছে। আসলে আমি জানি না, হয়তো করোনা পরবর্তী সময়ের কারণে এরকম হতে পারে, অথবা এখানকার যিনি মালিক রয়েছেন তার হয়তো এই জায়গাটি পার্ক হিসেবে রাখার ব্যাপারে আর ইন্টারেস্ট নেই, সেটাও হতে পারে। যেমন আমি তো ভিডিওর মাঝখানে দেখালামই যে কিছু কিছু জায়গা বন্ধ রয়েছে, তারপরে কিছু জায়গায় গাছগাছালি এবং যে বিষয়গুলো, যে স্থাপনার যে বিষয়গুলো সেগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না, সেটা তো দেখালামই। তারপরে আমি মাঝখানে একটি ময়ূরপঙ্খী যে নৌকা দেখিয়েছি, সেখানেও কিন্তু কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল, এখানে কিছু দোকান পাট ছিল, সেগুলো নেই। সবথেকে বড় যে বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে যে আমি কিন্তু ভিডিওর প্রথমে বলেছিলাম যে এখানে একটি চিড়িয়াখানা আছে। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি চিড়িয়াখানাটি কেন দেখালাম না, বা চিড়িয়াখানাটি এখন আর নেই কিনা। চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানায় পাখি আছে, তারপরে ময়ূর আছে, ইত্যাদি সব কিছুই আছে, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আমি এখানে এসেছি বেলা 1টার দিকে, 12:30 1টার দিকে। তো তখনও এসে আমি দেখি যে ওই যে চিড়িয়াখানার যে খাঁচাগুলো, ওই খাঁচাগুলোর বাইরে পলিথিন দিয়ে ঢাকা। আসলে এটার তো কোনো যুক্তি হতে পারে না। এখানকার যিনি দায়িত্বে আছেন সেরকম একজনের কাছে আমি জিজ্ঞাসা করলাম, তিনি বললেন যে পাখিগুলো নাকি মারা যাবে, না কি হবে আল্লাহ জানে। তো আসলে আমি বুঝলাম না যে আসলে এটা কি হলো, কারণ দুপুরবেলা শীত একদম নেই বললেই চলে, পাখি বা যে পশুগুলো আছে সেগুলো মারা যাওয়ার কারণটা কি? এটি আমি সম্পূর্ণভাবে বলতে চাই যে এটি হচ্ছে গাফেলতি। ওই পলিথিনগুলো হয়তো সরানোর মতো কেউ নেই, বা সরানোর কোনো প্রয়োজন মনে করেনি, এরকম কিছু হতে পারে। তো আসলে এই কিছু কিছু ছোট ছোট মেইনটেনেন্সের ব্যাপার যদি এই পার্কে ঠিক হয় তাহলে কিন্তু পার্কটি আরও সুন্দর হবে এবং দর্শনার্থীরা আরও আসবে। আজকে হলো শনিবার,
আমি যেরকম ভিড় হবে প্রত্যাশা করেছিলাম তার থেকে কিন্তু কয়েক গুণ বেশি ভিড় হয়েছে। যারা খুলনায় ঘুরতে আসে বিভিন্ন কারণে তারা কিন্তু এই চন্দ্রমহলে আসতে ভুল করেন না, কারণ যে খুলনায় ভ্রমণের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে এই চন্দ্রমহলের নামটি কিন্তু খুব ভালোভাবে উল্লেখ করা আছে এবং সেই সম্পর্কে লেখা রয়েছে। সুতরাং খুলনায় ঘুরতে আসলে সবাই চন্দ্রমহলে অবশ্যই আসে। যারা সুন্দরবনে ঘুরতে যায় মোংলা থেকে তারা এখানে বিকালে এসে ঘুরে বেড়ায়। তো আসলে আর কিন্তু যদি সেইভাবে মেইনটেনেন্সটা যদি ঠিকভাবে না করা হয় তাহলে কিন্তু আসলে কোনো এরকম থাকবে না, মানে মানুষজন আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলবে। তো এই বিষয়টি আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।